CC12টা আমরা শুরু করছি আজকের থেকে। CC12 এ আমাদের কি আছে, রিসার্চ মেথড। এটা সোজা না কঠিন, এটা না সোজা না কঠিন, ঠিক আছে, মানে মিথ্যা বলবো না বলেই না সোজা না কঠিন বলছি। সোজা যদি তুই বুঝে নিস, কঠিন যদি তুই মুখস্থ করার চেষ্টা করিস, ঠিক আছে। আমি জানি না তোদের রিসার্চ মেথোলজির কোনো আইডিয়া আছে কিনা, আমাকে একটু বলতো তোদের 11-12 বা তোদের এই যেমন অরাত্রিকা বললো যে কোনো একটা পেপারে স্ট্যাট ছিল, তার মানে ওকে নিয়ে চাপ নেই, বা বাদ বাকি রিতম সৃজন কোনো না কোনো সময় তোদের এডুকেশন ইকোনমিক্স এরকম কোনো পেপারে স্ট্যাটের কোনো পোর্শন ছিল? হ্যাঁ বল বল। 11-এ ছিল আমাদের রিসার্চ মেথোডোলজি, আমাদেরকে ভেরি গুড, কোয়েশ্চেনার তৈরি করতে হয়েছিল, তারপরে ইন্টারভিউ দিতে যেতে হয়েছিল। খুব ভালো। এই তো আমার ছিল না স্যার। তো ছিল না। তোর কি রিসার্চ মেথোডোলজি বা স্ট্যাটিস্টিক্স এর বিষয়ে কোনো রকম কোনো আইডিয়া আছে? হ্যাঁ স্যার, মানে হালকা তো জাস্ট একটা ব্রিফ আইডিয়া আছে। ব্রিফ আইডিয়া আছে, ওকে, নো ইস্যু। মানে স্যার একবার আমি ইন্টারভিউ দিয়েছিলাম, মানে একটা সেমিস্টার 6 এর দিদি একটা কোয়েশ্চেনের প্রিপেয়ার করেছিল, তো অ্যাজ অ্যান ইন্টারভিউ মানে ওকে আমি দিয়েছিলাম। ওকে, আচ্ছা, টপিক কি ছিল বলতে পারবি মোটামুটি, মানে বা কি কি কোশ্চেন ছিল যদি বলিস? যেমন রিলিজিয়ন, বেসিক্যালি রিলিজিয়নের উপরে ছিল। কি দেখার চেষ্টা করছিলি মনে আছে? মানে ফার্স্ট তো মানে আমার যে নরমালি যেটা রিসার্চ মেথোডোলজিটা যেটা নাম, বলে, মানে ইন্টারভিউ, কাস্ট, ওগুলো থাকবে। হ্যাঁ কাস্ট, রিলিজিয়ন, হ্যান ত্যান এইসব নিল। তো বেসিক্যালি মানে মানে হাউ রিলিজিয়ন ইজ মানে অ্যাক্টিং, whether is constructive or destructive, মানে এরকম পয়েন্ট অফ ভিউ নিচ্ছিল, মানে ওপিনিয়ন্স, যে মানে হিন্দু রিলিজিয়নে যেমন আমাদের যে কাস্ট সিস্টেম এর উপরে, বা এটা কিভাবে মানে আমাদের কারেন্ট মানে হেল্প করছে না আরো মানে পিছিয়ে দিচ্ছে। তুই দিদিটাকে জিজ্ঞাসা করলি না, দিদি বা দাদা কে ছিল লক্ষ্য করলাম না, জিজ্ঞাসা করলি না, আচ্ছা আমাকে কেন জিজ্ঞাসা করছো, আরো তো কত সবাই রয়েছে, আমাকে কেন জিজ্ঞাসা করছো, বা আমারটা জেনে তোমার কি হবে, মানে এরকম প্রশ্ন কি মাথায় এসেছিল যে ওয়াই মি? হ্যাঁ মানে তখন মানে ইন্টারভিউ তো আরো 4-5 জনের থেকে নিয়েছিল, তো বেসিক্যালি মানে তখন তার অত মাথায় আসেনি যে না কেন। আচ্ছা এখনই যদি ধর আমি তোকে জিজ্ঞাসা করি যে আচ্ছা তোকে কেন জিজ্ঞাসা করলো, অন্য তো যে কাউকে জিজ্ঞাসা করতে পারতো, তো তোকেই কেন জিজ্ঞাসা করলো? বাড়ি যেত, বাড়িতে মাকে জিজ্ঞাসা করতো, বাবাকে জিজ্ঞাসা করতো, ভাই বোন যত আছে সবাইকে জিজ্ঞাসা করতো, বাচ্চা কাচ্চা, আরো বেশি সহজ না বিষয়টা, তো তোকে কেন জিজ্ঞাসা করতে গেলো? স্যার মেবি ওটা মানে রিসার্চ অ্যানালিসিস কাইন্ড অফ। কে বলছিস? স্যার আপনি কি, হ্যাঁ হ্যাঁ বলছি, আপনি কি স্যাম্পলিং ফ্রেম ওই সবের কথা বলছেন? না না, আমি জাস্ট ও যেহেতু একদম বিষয়টা নতুন সেই কারণে ওকে কেন জিজ্ঞেস করা হয়েছিল সেই জন্য, মানে ওই হিসাবে আমি বলছি আর কি। স্যার মানে আমরা বাড়ির কাউকে মানে জিজ্ঞাসা করবো না, মানে এইটাও অনেকটা যে ফার্স্ট অফ অল তো আমরা জানি বা তাদের টেস্টটাও বুঝি, মানে তারা কি মানে কেমন করে ভাবে বা তাদের ভাবনা চিন্তাগুলো, চিন্তাধারাটা। হ্যাঁ আচ্ছা, আরেকটা সমস্যা আছে, মানে আমি যেই কারণে আর কি তোকে এতটা ডিটেইলে জিজ্ঞাসা করলাম সেটা হচ্ছে যে রিসার্চ মেথোডোলজি মানে সুবিধাটাই এটা, তুমি একবার বুঝে নাও যে কে কেন কি করছে বা কোনটা কেন কি কারণে হচ্ছে, আর জীবনেও বুঝতে হবে না, ঠিক আছে। তো অবভিয়াসলি লজিক্যালি বলে দেবো যে কেন তোকেই করেছিল বা কিভাবে এই জিনিসটা মেনটেন করা হয়, বা ও যেটা ওই একটা সুন্দর টেকনিক্যাল নামও বললো, স্যাম্পলিং, স্যাম্পল সাইজ, ইটিসি, ঠিক আছে। তো ওগুলো আমরা সবই বুঝবো, বাট এটা তোকে মাথায় রাখতে হবে যে তোকে ঘটনাটা ভালো করে মন দিয়ে বুঝে নিতে হবে রাদার দেন ওই থিওরিটিক্যাল পোর্শন। তাহলে তোদের আমি কি বললাম একদম শুরুতেই, যে আমরা কিসের ওপর জোর দেবো? আমরা জোর দেবো হচ্ছে ঘটনাটার উপরে, আমরা জোর দেবো বোঝার ওপরে, আমরা মুখস্থের ওপর জোর দেবো না, ঠিক আছে। চল শুরু করা যাক। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ, অবজেক্টিভস, টাইপোলজি। তাহলে সবার ফার্স্টে আজকে আমরা বুঝবো এই সোশ্যাল রিসার্চটা কি খায় না মাথায় দেয়, ঠিক আছে। কেন আমরা এটাকে সোশ্যাল রিসার্চ বলছি? তাহলে এই সোশ্যাল রিসার্চ আর সায়েন্টিফিক রিসার্চ জিনিসগুলো কি তাহলে আলাদা?
এটাও আমাকে বুঝতে হবে, এটাও আমাদের একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে চল, আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছিস? কেউ একজন কনফার্ম কর, রিতম্বর সৃজন। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে চল, দেখ সোশ্যাল রিসার্চ বলছি আমি এখানে, কিন্তু নর্মাল রিসার্চ বলছি না। তাহলে সোশ্যাল রিসার্চ আর সায়েন্টিফিক রিসার্চের কি কোনো পার্থক্য আছে? বলে দিচ্ছি। রিসার্চ কথাটা যদি দেখিস তাহলে বুঝতে পারবি যে রিসার্চ আবার একটা কিছু খোঁজা হচ্ছে, ঠিক আছে? খোঁজা আবার আরেকটা কিছু খোঁজ হচ্ছে। কোন জিনিসের খোঁজ? যেটা একবার সার্চ করা হয়ে গেছে সেটাকে আবার সার্চ করা হচ্ছে। মন দিয়ে বোঝ, রিসার্চ মানে অলরেডি একবার সেটা সার্চড, সেটাকে তুই আবার রিসার্চ করছিস, মানে আবার খুঁজছিস। খুবই সাধারণ অর্থে বোঝালাম, মনে রাখবি যে আবার তুই খুঁজছিস। তার মানে তুই কিছু বলছিস, তার আগেই কেউ না কেউ কোথাও না কোথাও কখনো না কখনো সেটা বলে ফেলেছে, খুঁজে ফেলেছে। তুই সেটা আবার রিসার্চ করছিস, দেখার চেষ্টা করছিস। নতুন আঙ্গিকে হতে পারে, মানে নতুন পার্সপেক্টিভে হতে পারে, রাইট? আচ্ছা, রিসার্চের আরেকটা হতে পারে কথা, সেটা হচ্ছে গবেষণা, ঠিক আছে? এটার আবার একটা সুন্দর সন্ধি বিচ্ছেদ হয়, সামথিং গ যুক্ত এসো না। গ মানে হচ্ছে গরু, তার মানে গরু খোঁজা। গরু খোঁজা সহজ কাজ না কঠিন কাজ? খুব কঠিন কাজ। কোনো যখন রাখাল বালকের গরু হারিয়ে যেত না, খুঁজতে গিয়ে তার মাথা খারাপ হয়ে যেত, কারণ গরু খোঁজা খুব শক্ত একটা কাজ। এক তো এত জায়গা, এত বড় জায়গা, এত গরু, ওর গরুটাকে সে খুঁজবে কি করে? তো গরু খোঁজার মতো কষ্ট গবেষণা, যে বাংলাটা, ঠিক আছে? তাহলে এই যে আমরা যদি ধরে নিই যে রিসার্চ বা গবেষণা, প্রথমে আমি বুঝে যাচ্ছি যে খুব কষ্টকর কাজ, খুঁজতে হয় কিছু। কি খুঁজতে হয়? অলরেডি যেটা খোঁজা রয়েছে সেটাকেই আবার খুঁজতে হচ্ছে, এটা হলো গবেষণা। আচ্ছা, এই গবেষণাটা যদি আমি ধরি যে দুটো ধরন হয়, একটা হচ্ছে সায়েন্টিফিক আর আরেকটা হচ্ছে সোশ্যাল। কেন এটা আলাদা? বলছে যে সায়েন্টিফিক রিসার্চটা খুব সোজা। তুমি একটা নির্দিষ্ট ল্যাবরেটরিতে বসে রয়েছো, নির্দিষ্ট চাপে তাপে উষ্ণতায় তুমি বিভিন্ন মৌল, অর্গ্যান, এনা তেনা মলিকিউল নিচ্ছ, নিয়ে সেগুলোকে নিয়ে খেলা করছো। এই বিকার থেকে তুমি এইটাকে পাঠিয়ে দিলে ওইখানে ওই গ্যাসটা জমা হচ্ছে, তারপর লাস্টে আমরা H2SO4 বানালাম, লাস্টে আমরা H2O বানালাম। এই সায়েন্টিফিক রিসার্চ খুব মজার একটা জিনিস, কারণ আমরা একটা ল্যাব পাই, রিসার্চ ল্যাব। যে রিসার্চ ল্যাবের মধ্যে তুমি একদম নির্দিষ্ট, মানে যেটাকে আমরা বলি নির্দিষ্ট চাপে তাপে উষ্ণতায়, চাপে তাপে উষ্ণতায় বলতে একদম কন্ডিশন গুলো তুমি ফিক্সড করে রাখছো, তারপর তুমি একটা রিসার্চ করছো, ঠিক আছে? তাই তোমার যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা তুমি পাচ্ছ। তোরা ভৌত বিজ্ঞানে পড়েছিস, ফিজিক্যাল সায়েন্সে ক্লাস 8 না 9 আমি ভুলে গেছি, বা 7-8 হতে পারে, যে H2SO4 কিভাবে তৈরি করব, এটা কিভাবে তৈরি করব, ওটা কিভাবে তৈরি করব। একদম প্রথম থেকেই লেখা থাকতো যে আমরা প্রথমে এই নেব, এই নেব, এটা আমরা এখানে জমা করব, একদম লাস্টে সেটা H2SO4 কিনা কিভাবে দেখবো। মানে তুই অলরেডি সব জেনে বুঝে বসে আছিস, তারপর সেই গবেষণাটা করছিস। এই কারণে বলা হয় যে সায়েন্টিফিক রিসার্চ অনেক বেশি সোজা, যে অলরেডি আমরা জেনে বসে আছি। হ্যাঁ, তোরা কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারিস না। এক্সপেরিমেন্ট আর রিসার্চের পার্থক্য আছে। এক্সপেরিমেন্ট মানে হচ্ছে যে আগে কেউ করেনি, তুই করে করে দেখছিস যে জিনিসটা হয় কি না হয়, এটা এক্সপেরিমেন্ট। তুই তুই কেকের মধ্যে ম্যাগি পুরে দিলি, ঠিক আছে? ম্যাগি আর কেক মিশিয়ে খাচ্ছিস, এটা এক্সপেরিমেন্ট। তোরাকে কেউ করেনি, তুই করে দেখছিস কেমন লাগে, ঠিক আছে? যদি বেঁচে থাকিস তাহলে অন্যদের বলতে পারবি ভাই খেলাম কি খেলাম। তাহলে এক্সপেরিমেন্ট আর রিসার্চের পার্থক্য কি? রিসার্চ মানে সেটা অলরেডি কেউ করেছে, তুই আবার সেটা সেই পথে যাচ্ছিস, সেটা তুই করছিস। আর এক্সপেরিমেন্ট মানে তুই নিজেই প্রথমবার করছিস। আমরা কিন্তু এক্সপেরিমেন্টে এখানে নেই, আমরা এখন রিসার্চ নিয়ে আলোচনা করছি। সায়েন্টিফিক রিসার্চ খুব সোজা, কারণ কন্ডিশনগুলো তোর নিয়ন্ত্রণে থাকে। বাট ইন সোশ্যাল রিসার্চ তুই সমাজে মাপতে চাইছিস একটা মানুষকে কতবার রাগালে সে রেগে যায়। এই কারণে তুই রোজ একটা মানুষকে পোক করিস, ঠিক আছে? রোজ একটা মানুষকে পোক করলে হবে না, তুই তো গবেষণা করছিস, তুই রোজ 10টা মানুষকে পোক করিস, এটা দেখার জন্য যে কখন তারা রেগে যাচ্ছে। একটা মানুষ রেগে গিয়ে না তোর খুন করে দিল, তোর গবেষণা সেখানেই শেষ। কেন? না, তুই দেখতে চাইছিলিস সে কোনো মানুষকে রাগালে সে কতক্ষণ পর্যন্ত সহ্য করে, এটা ছিল তোর হচ্ছে রিসার্চের টপিক। কেন তুই খুন হয়ে গেলি? তার কারণ সেই পুরো অ্যাটমসফিয়ারটাই তোর কন্ডিশনে ছিল না। যেহেতু কোনো মানুষের রাগ, হিংসা, ক্ষোভ, অভিমান, ঠিক আছে, এই ইমোশন গুলো মানুষের কন্ডিশনে থাকে, মানে মানুষের হাতে থাকে না। আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি না, রেগুলেট করতে পারি না, ম্যানিপুলেট করতে পারি না। ঠিক সেই কারণেই সোশ্যাল রিসার্চ খুব টাফ, ভীষণ টাফ। কারণ আমি জানি না কে কোন প্রশ্নটা শুনে রেগে যাবে, কোন প্রশ্নটা শুনে তার সম্মানে আঘাত আসবে। হতেই পারতো আমাকে যদি ওই দিদিটা এইসব প্রশ্ন করতো, আমি বলতাম যে হ্যাঁ, হিন্দু ধর্মকে নিয়েই কেন এইসব প্রশ্ন আসছে, অন্যান্য এত ধর্ম আছে, যাও তোমরা সেই সব ধর্মকে গিয়ে প্রশ্ন করো। হিন্দু ধর্মের মতো এত সুন্দর একটা
কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট কথাটা ভুল হয়ে যাচ্ছে, এরকম একটা মন খোলা ধর্ম আর নেই, লিবারেল ধর্ম নেই। এটা 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 একটা 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 এটা একটা মানে কি বলবো, হিন্দু ধর্মকে নোংরা করে দেখানোর, বাজে করে দেখানোর একটা চক্রান্ত হচ্ছে। আমি রেগে গেলাম। সে দিদিটা তখন কি করতো, ঠিক আছে, দিদি বা দাদা যাই হোক না কেন। তাহলে দেখ, আমাকে একটা সে সামাজিক মানে একটা গবেষণা করছে, একটা প্রশ্ন করতেছিল, আমি রেগে গেলাম। তাহলে সোশ্যাল রিসার্চটা মনে রাখিস সবসময় কিন্তু খুব টাফ, তার কারণ তোর সামনের মানুষটা কি করবে কি বলবে তুই কিচ্ছু জানিস না। এই কারণে আমাদের হাতে না কতগুলো নিয়ন্ত্রক থাকে, যে আমরা এক্স্যাক্টলি এমন ভাবে সাজিয়ে যাব যেন কোনোভাবে মনে না হয় যে আমি তাকে আঘাত দিচ্ছি, মানে আমি তাকে কোনো আঘাত দেবো না, কিছু করব না, জাস্ট তার মনে হয় যে আমি জিজ্ঞাসা করছি নিউট্রাল ভাবে, আমি সেটার উত্তরটা নিচ্ছি এবং সত্যিকারের আমি নিউট্রাল ভাবেই উত্তরটা নেওয়ার চেষ্টা করছি। ঠিক সেই কারণে তুই যেটা উত্তর দিলি রিতম বা সৃজন, যে আমাকে জিজ্ঞাসা করেছে তার কারণ সে জানে তার বাড়ির লোকরা কিরকম ভাবে ভাবে। হ্যাঁ, সে জানে যে বাড়ির লোকরা কিরকম ভাবে ভাবে, সেই কারণে সে বাড়ির কারোর থেকে উত্তরটা সে নেয়নি। এমনকি সেই দিদিটা নিজেও কিন্তু নিজের ইন্টারভিউ নেবে না, তার কারণ সেও জানে যে সে কিভাবে ভাবে, তার মধ্যে বায়াসনেস আছে কি নেই। তাহলে বায়াসনেসটা কাটানোর জন্য এবার আমি যদি পুরোটাকে বোঝার চেষ্টা করি, মানে আমি তো এখন কতগুলো মানে লুসিড টার্মে নিজের মতো করে বোঝালাম, কিন্তু যদি আমরা একটু কোনো সিস্টেম্যাটিক ওয়েতে বোঝার চেষ্টা করি, ডিফিনেশন খোঁজার চেষ্টা করি, social research has been defined by P.V. Young in the following words: we may define social research as the systematic method of discovering new facts or verifying old facts, their sequences, interrelationship, causal explanations, and the natural laws which govern them. স্যার এটা পুরোটা মুখস্থ করতে হবে? হ্যাঁ, পুরোটা মুখস্থ করলে তুই ভালো নাম্বার পাবি। পুরোটা যদি মুখস্থ করতে না পারিস, নিজের ভাষায় লিখে আসতে পারিস, একটু কম পাবি, 1-2 1-1.5। বলছেটা কি? উই মে ডিফাইন সোশ্যাল রিসার্চ, আমরা সোশ্যাল রিসার্চকে এইভাবে ডিফাইন করতে পারি, এটা হলো একটা সিস্টেম্যাটিক মেথড, মানে আরবিট্রারি নয়। আমার আসলে মনে হচ্ছে না এখানে আমারের কোনো জায়গা নেই। আরবিট্রারি ভাবে 10 জন মানুষ চায়ের আড্ডাখানায়, ঠিক আছে, চায় পে চর্চা হচ্ছে, ঠিক আছে, না, এটা রিসার্চ নয়। তোমার যে পদ্ধতিটা হবে, সে যে মেথডটা হবে, সেটা অলওয়েজ সিস্টেম্যাটিক হবে। ডিসকভারিং নিউ ফ্যাক্টস, তাহলে আইদার তুমি নতুন ফ্যাক্ট ডিসকভার করছো, এই যে স্যার বললেন রিসার্চ, তার মানে তো স্যার একবার সার্চ হয়ে গেছে। নিউ ফ্যাক্ট ডিসকভার করছিস মানে তুই একটা নতুন অ্যাঙ্গেল ডিসকভার করছিস। যেমন ধর এক্সাম্পল হিসেবে বলতে পারি, এই যে অনুপম, শ্রীজাত, এরা যাই লিখুক না কেন, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই এইসব লিখে দিয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর অলরেডি এইসব লিখে মারা গেছে। তুই বলি না না, এটা আমি মানতে পারছি না, রবীন্দ্রনাথ ঠাকুর সব লিখে দিয়ে গেছে। হ্যাঁ, ও সব লিখে দিয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর সোসাইটিতে যে সময় জন্মগ্রহণ করেছিল, সেই সোসাইটির মধ্যে মানুষের যত ধরনের প্রক্ষোভ ছিল সব ব্যক্ত করে দিয়ে মারা গেছে। এখনের যে বা যারা মডার্ন সোসাইটিতে এটাকে তারা নতুন ভাবে দেখার চেষ্টা করছে, আমি বাউন্ডুলে ঘুরি, ঠিক আছে, যে আমাকে ওড়াবে কি আমি উড়ি, কি সব আছে আর কি। বিষয়টা বোঝ যে আমরা শুধু ভালোবাসাকে নতুন ভাষা দিয়ে বোঝাচ্ছি, কিন্তু ভালোবাসার এই রকমই ডেফিনেশন তো রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র বা উইলিয়াম শেক্সপিয়ার কিটস কেউ না কেউ দিয়ে গেছে। তাহলে তুই ডিসকভারিং নিউ ফ্যাক্টস মানে এখনের সোসাইটি অনুযায়ী সেই পুরনো জিনিসটাকে, শ্যাম্পেইন ইন ওল্ড নিউ বটল, ওল্ড শ্যাম্পেইন ইন নিউ বটল, ঠিক আছে, এই ওল্ড শ্যাম্পেইন ইন নিউ বটলটাই হচ্ছে ডিসকভারিং নিউ ফ্যাক্টস। কোন একটা জিনিস ছিল, সেটা এখনের সমাজে কিরকম সেটাকেই তুই সামনে আনছিস, অথবা দেখ অর ভেরিফাইং ওল্ড ফ্যাক্টস, বা পুরনো যে যেটা বলে গেছিল সেটাকেই তুই ভেরিফাই করছিস। ডারউইন বলেছিল মানুষ যে বাদর ছিল, তুই মাপার চেষ্টা করছিস মানুষের মধ্যে বাদরামি আছে কি নেই। তাহলে ভেরিফাইং ওল্ড ফ্যাক্টস, ওল্ড ফ্যাক্টগুলো তুই ভেরিফাই করার চেষ্টা করছিস। তাহলে এত অব্দি কি বুঝলাম আমরা? এত অব্দি বুঝলাম এমন একটা পদ্ধতি, সোশ্যাল রিসার্চ মানে হলো এমন একটা সিস্টেম্যাটিক মেথড যেখানে আমি নতুন ফ্যাক্ট ডিসকভার করব, অথবা যে ফ্যাক্টটা আগেই ছিল সেটাকে আমি ভেরিফাই করার চেষ্টা করব। আর কি বলেছে? প্রত্যেকের একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকবে, প্রত্যেকের নিজেদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক বা ইন্টার রিলেশনশিপ থাকবে, প্রত্যেকের একটা কজাল এক্সপ্লানেশন থাকবে। কজাল এক্সপ্লানেশন মানে কজ অ্যান্ড এফেক্ট, কজ অ্যান্ড এফেক্ট, এটা কেন হলো, ওটা হয়েছিল তাই, ঠিক আছে। আগুন জ্বলছে, কেন আগুন জ্বলছে? আরে কেউ তো আগুনটা জ্বালিয়েছিল। তাহলে সমাজের প্রত্যেকটা জিনিসেরই মানে আগুন জ্বলছে বলতে তোর মনে জ্বলুক কি খড়ে জ্বলুক, কোনো এক জায়গায় আগুন জ্বলছে, কোনো না কোনো তো কারণ থাকে। তাহলে রিসার্চে আমরা এই কজ অ্যান্ড এফেক্টটাকেও কিন্তু দেখার চেষ্টা করব।
যে শুধু কজ না, তাহলে এটাকে কি বলছি, কজাল এক্সপ্লেনেশন। এরকম না এরকম হলো, আরে হলো কেন হলো, কজাল এক্সপ্লেনেশন। অ্যান্ড দ্য ন্যাচারাল লজ হুইচ গভর্ন দেম, যে কি কারণে হলো, চলো একটু বোঝাও তো দেখি। মানুষ সুইসাইড কেন করছে না, বাইরে থেকে কিছু একটা জিনিস তাদের উপর এক্সার্ট করা হচ্ছে, সেখানে কিছু কনস্ট্রেন্ট থাকে, সেটা এক্সটার্নাল। দেখো ল, তার মানে এটা আমি একটা ল বললাম, ল মানে কি, LAW ল। ল মানে আমি কোন একটা জিনিস ঘটছে, সেটার বিভিন্ন কারণগুলোকে ব্যক্ত করছি, যে কোনো সমাজেই চলে যাও এই জিনিসগুলো সেম থাকবে। তোরা নিউটনস ল পড়েছিস, নিউটনস থার্ড ল, কে বলবে, রিতম বল। রিতম, সৃজন, কেউ বল নিউটনের তৃতীয় সূত্র। কেউ গেলি রে, কেউ তো বল। বললাম তো, না শুনতে পাইনি রে, আওয়াজে হয়তো কোনো প্রবলেম ওই হয়েছে। তো এভরি অ্যাকশন হ্যাজ আ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাক্টর। হ্যাঁ, এটাকে আমরা ল বলি, কেন বলতো, কারণ তুই পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যা, এটা সবার জন্য সেম, যেখানেই সোসাইটি থাকবে, মানে যেখানেই এই মানে গতিসূত্রটা অ্যাপ্লিকেবল থাকবে, সেখানে এটা সেম। তাহলে রিসার্চ মানে যেটা বোঝালো, যে শুধু আমরা কজাল এক্সপ্লানেশন দেখবো না, সেটা কেন হচ্ছে সেটাও আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এই পুরোটা ছিল হচ্ছে আমার হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ। আচ্ছা, তাহলে এত অবধি গেল হচ্ছে আমাদের সোশ্যাল রিসার্চ। ওকে, তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, যে সোশ্যাল রিসার্চে আমরা যে সমস্ত সামাজিক ঘটনাগুলো হয়, মানে সোশ্যাল ফেনোমেনা যেগুলো হচ্ছে, সেটাকে বোঝার চেষ্টা করছি। এটা মানে মানুষ সমাজে থাকে, সে কি করছে, কেন করছে, তার ফিলিং, রেসপন্স, অ্যাটিটিউড, সবগুলোই কিন্তু আসলে সোশ্যাল রিসার্চের দ্বারা বোঝার চেষ্টা করছে। তাহলে সোশ্যাল রিসার্চ শুধুমাত্র সোসাইটাল প্রবলেমগুলোই না, মানুষের যে সমস্ত ইস্যুগুলো আছে, মানুষের ধর অ্যাঙ্গার ইস্যু আছে, মানুষের ধর মানে এই র্যাট রেস, এই আমাদের যে ফাস্ট লাইফ, সেখানে যে ডিপ্রেশন আছে, সবকটা অ্যাঙ্গেলকেই কিন্তু সোশ্যাল রিসার্চের মাধ্যমে স্টাডি করার চেষ্টা হয়ে থাকে। ধর ওই তোকে কলেজে যে প্রশ্নটা করেছিল, যে রিলিজিয়ানের মানে কনস্ট্রাকটিভ না মানে এগেইনস্ট, মানে কনস্ট্রাকশন, মানে মানে ভালো না খারাপ, ক্ষতিকর দিক কি আছে বা ভালো দিক কি আছে। সোসাইটিতে রিলিজিয়ন আছে, সেটার বিষয়ে আমি কি ভাবছি সেটা ইম্পর্টেন্ট হয় রিসার্চে। কারণ সোশ্যাল রিসার্চ আমাকে একটা অবজেক্ট হিসাবে দেখে না, যে এটা তো একটা পদার্থ, এর কি হলো না হলো আমার কিছু যায় আসে না। সোশ্যাল রিসার্চে মানুষকে সাবজেক্টিভ ওয়েতে দেখানো হয়, যে না এর একটা মত আছে, আমি সেই মতটা নেব, সেই অনুযায়ী আমি সোসাইটাল ফেনোমেনা, সোসাইটাল ইস্যু, সোসাইটাল প্রবলেমগুলোকে বোঝার চেষ্টা করব। তাহলে হয়তো আমি নতুন কিছু জানার জন্য রিসার্চ করছি, অথবা যেটা আছে সেটাকেই আমি আবার দেখছি যে সেটা আজকের সমাজেও মেলে কি মেলে না। যেমন ধর কেউ একজন বলেছিল আরাম হারাম হে, তুই এটাই মাপার চেষ্টা করছিস যে আজকের সমাজেও কি আরাম হারাম হে এই জিনিসটা অ্যাপ্লিকেবল, মানে তুই একটা ওল্ড জিনিস সেটাকে ভেরিফাই করছিস। The object of every science, of course, is the discovery of new facts, new relationship, and new law governing the phenomena, but constant verification of the old concept is also needed, especially in case of dynamic sciences. Verification is needed because of two reasons. দেখ, আমি এই রিসার্চ মেথোলজিতে একদিনে খুব বেশি এগোবো না, কারণ অনেকের কাছেই নতুন, যারা পুরনো, যারা নতুন তাদের কাছে একদমই নতুন। তুই এই মুহূর্তে দাঁড়িয়ে একটা জিনিস আবিষ্কার করলি, তুই কি আবিষ্কার করলি, তুই আবিষ্কার করলি যে তুই আবিষ্কার করলি এই চাকরি পাওয়ার যে ইচ্ছা, এটাই মানুষের সমস্ত ডিপ্রেশনের কারণ। আজকে তুই দাঁড়িয়ে এটা আবিষ্কার করলি, আজকে 2023 সালে দাঁড়িয়ে তোরা আবিষ্কার করলি, একটা রিসার্চের মাধ্যমে প্রুফ হলো যে মানুষের চাকরি পাওয়ার ইচ্ছা, নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা, সেটাই সমস্ত ডিপ্রেশনের একমাত্র কারণ। আমি যদি তোকে বলি, আচ্ছা আজ থেকে 50 বছর পরেও কি এটা অ্যাপ্লিকেবল থাকবে, যে মানুষের ডিপ্রেশনের রিজন কি এটাই থাকবে, তাহলে তো এটা আবার আমাকে রিসার্চ করতে হয়। কবে রিসার্চ করছি? 50 বছর পর। তাহলে দেখ, তুই যে একটা রিসার্চ আজকে করছিস, কতদিন সেটা ভ্যালিডেট থাকছে, এটাও কিন্তু সোশ্যাল রিসার্চের একটা কনসার্নের বিষয়। তাহলে কোন জিনিসটা আমি মানে ভেরিফাই করছি, এটা রিজন এটাই থাকে
যে এত বছর আগে জিনিসটা সত্যি ছিল, আজকে কি এই জিনিসটা সত্যি? যেমন ধর আমার যদি এম এর যে ডিসার্টেশন পেপার ছিল সেটা যদি তোদের সাথে আজকে একটু শেয়ার করি, এখানেই আজকে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? খুব বেশি এগোবো না। রিসার্চ মেথোলজিতে যেটা চাই সেটা হচ্ছে তোদের রিগোরাস ক্লাস করাবো, ওকে? রিগোরাস ক্লাস করাবো। আমার ডিসার্টেশন পেপারে যেটা ছিল, মানে আমার টপিক, সেটা ছিল হচ্ছে যে কালচার অফ পভার্টি বাই অস্কার লুইস, যেখানে অস্কার লুইস প্রায় 1950-60-এর সময়, দশকে 1950, 1950, 1960 সময় বলছে যে মানুষ আসলে পভার্টির মধ্যে থাকতে ভালোবাসে, পভার্টিটা মানুষের একটা কালচারের ভেতরে ঢুকে যায়, তাই গরিব মানুষ সেই কালচার থেকে আর নিজেকে বের করতে চায় না। তার মানে মানুষ যে ঘরে থাকছে, হয়তো সেই ঘরটা হয়তো স্লাম, ছোট বস্তি, সেখানেই সে ফ্রিজ ঢোকাবে, টিভি ঢোকাবে, ডিশ টিভি ঢোকাবে, সবকিছু ঢোকাবে, কিন্তু সেখান থেকে সে বেরোতে চাইছে না। কেন না? পভার্টিটা তার কালচারে ঢুকে গেছে। দেখ, এইটা এমন একটা থিওরি, যে থিওরিতে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছি যে আসলে স্টেট কোনোভাবে এক্সপ্লয়েট করে না মানুষকে, স্টেট আমার ভালো, মানুষ কালচার ওয়েতে, মানে কালচারাল ওয়েতে পভার্টিতে ঢুকে যায়, মানুষ ইচ্ছা করেই আর দারিদ্রতা থেকে বেরোয় না। আমার যে কাজটা ছিল, আমি এটা 2000 মানে 17 বা 17তে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছিলাম যে সত্যি কি কলকাতার মানুষও এই কালচার অফ পভার্টির মধ্যে রয়েছে। তাই আমি কলকাতার একটি স্লামে গিয়ে মাপার চেষ্টা করছিলাম যে তাদের কি সত্যি এই ক্ষমতা আছে স্লাম থেকে বেরিয়ে যাওয়ার, নাকি ক্ষমতা থাকা সত্ত্বেও তারা স্লামেই থাকতে চাইছে। তো দেখলাম যে তারা এই ইসলামেই নিরাপদ থাকছে। নিরাপদ, যেটাকে আমরা বলি ঘেটো, ঘেটো টার্মটা একটু সার্চ করে দেখিস, GHETTO, ঘেটো। মানে তুই যখন স্কুলে যেতিস, তোর একটা গ্রুপ থাকতো 5 জনের বা 6 জনের, তারা যেদিন যেত না তুইও সেদিন যেতিস না। তুই যখন স্কুলে বা কলেজে এরকম গ্রুপ ছাড়া যাস, তোর খুব নিজেকে ভালনারেবল বলে মনে হয়। ওই গ্রুপের লোকগুলো কি আমার দিকে তাকাচ্ছে, ওই গ্রুপের মেয়েগুলো কি আমার দিকে তাকিয়ে একটু হাসলো, খুব ভালনারেবল লাগে। এই কারণে তোর বন্ধুরা বান্ধবীরা যখন যেত না স্কুল বা কলেজে, তুইও যেতিস না। তার মানে আমরা এই যে একসাথে স্লামের মধ্যে গিজগিজ করে আছি, এটাই আমাকে একটা সেন্স দেয়, মানে সোসাইটাল সেন্স দেয়। এর বাইরে যে সমাজটা, সেই সমাজটা আমার জামার দিকে, আমার গায়ের দিকে বেকা নজরে তাকাবে, তাই আমি বেরোই না। তো আমি কি মাপার চেষ্টা করছিলাম? 1950-এ শিকাগোয়ে অস্কার লুইস বলছে যে মানুষ নিজের কালচারে ভেতরে, পভার্টির ভেতরে ঢুকে যায়, তাই সে বেরোয় না। তার ইচ্ছা ছিল মুম্বাই, কলকাতা, যে সমস্ত জায়গায় স্লাম বাড়ছে সেখানে এই রিসার্চটা করার। তো আমি সেই রিসার্চটা কলকাতার উপরে করেছিলাম। কি দেখছি, আমি যে কথাটা বলছি সেটা আজও সত্যি না মিথ্যা। তো আমি যেটা বলছি সেটা কতদিন ভ্যালিড থাকবে, এটাও কিন্তু সোশ্যাল রিসার্চের একটা পয়েন্ট। নোটসটা আমি তোদের সাথে শেয়ার করে দিচ্ছি, শুধু এটুকু মনে রাখিস, রিসার্চ মেথোডোলজির প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট। ঠিক যে কারণে আজকে তোদের প্রত্যেকটা টার্ম ধরে ধরে আমি করালাম। সিস্টেমেটিক, কজাল, ঠিক আছে, ভেরিফায়েবল, ভ্যালিডেট, এই টার্মগুলোই হলো রিসার্চ মেথোডোলজির মেন এসেন্স। এগুলো যদি মনে রাখতে পারিস, গোটা ঘটনাটা যদি একবার ক্লিয়ার হয়ে যায়, তাহলেই গল্প শেষ। আর এটা তোদের CC11-এর মতো এরকম না যে আমি আসলাম, একটা লেকচার দিলাম, ব্যাস হয়ে গেল। এটা রিগোরাস ক্লাস চাই, ছোট ছোট ভাবে ভেঙে ভেঙে ক্লাস হবে, তারপর তোরা সেই জিনিসটা অ্যাজ আ হোল, অ্যাজ আ পিকচার তোদের মাথায় ক্লিয়ার হবে, নইলে বিষয়টা তোদের মাথায় কিন্তু ক্লিয়ার হবে না। আগের দিন আমরা শুধু জাস্ট দেখেছিলাম যে হোয়াট ইজ সোশ্যাল রিসার্চ, ঠিক আছে? এবার সেই হোয়াট ইজ এর মধ্যে দেখলাম যে অনেক ধরনের টার্ম পাচ্ছিলাম, আমরা অনেক ধরনের টার্ম পাচ্ছিলাম, নতুন নতুন টার্ম, ঠিক আছে? আবার আমি তোমাদের এটাও বলেছিলাম যে দেখো, এই টার্মগুলোই কিন্তু আসল, এই টার্মগুলোকে ইগনোর করা যাবে না। এই টার্মগুলো যে বা যারা মনে রাখবে, আসলে তারাই মানে সঠিকভাবে লিখে দিয়ে আসতে পারবে। তোমার কিছু একটা মনে হচ্ছে তাই তুমি সেই অনুযায়ী ডেফিনেশন লিখলে, বিষয়টা কিন্তু এরকম নয়, ঠিক আছে? আর দেখো আমরা কি কি টার্ম পেলাম। আমার যতদূর মনে পড়ছে আমরা এই এতটা শেষ করেছিলাম, ডেফিনেশনটা একটু শেষ করেছিলাম। আর কি? সোশ্যাল রিসার্চ ডিলস উইথ সোশ্যাল ফেনোমেনা। অবশ্যই সোশ্যাল রিসার্চ সবসময় কিন্তু সামাজিক যে ঘটনাগুলো সেগুলো নিয়েই আলোচনা করবে বা করে। It studies behavior of human beings as members of society and their feeling, responses, attitudes under different circumstances. তাহলে একটা মানুষ, সে সমাজের একাধিক সময় তার কি আবেগ, তার কি আনন্দ, তার কি প্রতিক্রিয়া, তার কেমন অ্যাটিটিউড সেটা দেখে। তার মানে একটা ইন্ডিভিজুয়াল, সে একটা ইন্ডিভিজুয়ালের নেচার কেমন সেটা দেখে না, সে একটা ইন্ডিভিজুয়াল কখন কোন নেচারে বিহেভ করছে সেটা দেখে। তাহলে আমি যদি এইভাবে একটা স্টাডি করি, কম্পারেটিভ স্টাডি,
আমি একটা কম্পারেটিভ স্টাডি করছি যে অফিসে বসের সামনে এমপ্লয়িরা কেমন বিহেভ করে এবং তাদের বাড়িতে বিহেভ কেমন থাকে, এটা একটা কম্পারেটিভ স্টাডি হতেই পারে। তাহলে আমি একই মানুষের বা কিছু মানুষের আলাদা আলাদা সিচুয়েশনে আলাদা আলাদা ফিলিং, রেসপন্স, অ্যাটিটিউড এইগুলো দেখার চেষ্টা করছি। ওকে, social research is carried on both for discovering new facts and verification of the old ones। তাহলে আমরা নতুন ফ্যাক্ট সেটা ডিসকভার করার চেষ্টা করছি, অথবা পুরনো একটা আছে সেটাকে ভেরিফাই করছি। তাহলে আইদার নতুন কিছু সৃষ্টি করছি অথবা পুরনো কিছু আছে সেটাকেই আমরা ভেরিফাই করছি। The object of every science, of course, is the discovery of new facts, new relationship and new laws governing the phenomena। এবার দেখো আমরা জানি মানে বিজ্ঞান মানেই নতুন আমি কিছু বানাবো, নতুন ফ্যাক্ট, নতুন রিলেশনশিপ, নতুন লজ, নতুন ছাড়া এগোতে পারবো না। এবং এটাও সত্যি সোশ্যাল সায়েন্সেও এমনটা হয়, সময়ের সাথে সাথে পুরনোটা পুরনো হয়ে যায়, আমরা নতুন কিছু পাই। যেমন ধরো আমি তোমাদেরকে বলি ম্যারেজ, কেউ একজন কোথাও ম্যারেজের ডেফিনেশন লিখেছিল, এবার তুমি বলবে ম্যারেজের ডেফিনেশন তো ওটাই যে আমরা একটা হাজবেন্ড একটা ওয়াইফকে বিয়ে করছে, তারা 7 জন্মের জন্য একত্রিত হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে স্বামী হচ্ছে সেই ওয়াইফটার প্রভু, তার প্রাণনাথ, ঠিক আছে, তার চরণের দাসী। ম্যারেজের এইসব কনসেপ্ট বা ডেফিনেশন কি আর আজকের সমাজে আছে? না, নেই। তুমি যখন রিসার্চ করতে গেলে তখন দেখছো যে না, এখন ম্যারেজ মানে হচ্ছে জাস্ট একটা ডিল, যেখানে কিনা উইমেন ম্যানটাকে কিছু দিচ্ছে, মেন উইমেনটাকে কিছু দিচ্ছে, এই ডিলেই তাদের কাজটা শুরু, মানে কাজটা চলছে, মানে পুরো এই অ্যাসোসিয়েশনটা চলছে। তো ম্যারেজ এখন একটা ইনস্টিটিউশন থেকে প্রায় অ্যাসোসিয়েশন হয়ে গেছে। তাহলে দেখো এই যে নতুন কিছু আমি পাচ্ছি, সোশ্যাল সায়েন্সেও কিন্তু সবসময় এই নতুন পাওয়াটা চলতেই থাকে, কারণ সায়েন্স এটাই বলে যে তুমি সময়ের সাথে সাথে নতুন কিছু পাবে। যেমন ধরো মলিকিউল বা হচ্ছে যে সমস্ত পদার্থ থাকে, বায়ু থাকে, সেগুলোর মানে আমি ন্যাচারাল সায়েন্সের কথা বলছি, সেগুলো না প্রকৃতি চেঞ্জ হয়, এক্স্যাক্ট প্রকৃতি কিন্তু তাদের থাকে না। মানে নেচার বলতে পারো বা ধর্ম বলতে পারো, যাই বলো না কেন বাংলায় বা ইংলিশে, যে নেচার চেঞ্জ হয়। তাহলে যদি মলিকিউল এইসবের যদি বা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, কেমিক্যালসের যদি নেচার চেঞ্জ হয়, তাহলে সোসাইটির কেন হবে না? তাই সোসাইটিতে সোশিওলজি অ্যাজ আ সায়েন্স, অ্যাজ আ সোশ্যাল সায়েন্স, সেখানে কিন্তু নিউ রিলেশনশিপ, নিউ লজ, নিউ ফ্যাক্টস আসতেই থাকে। বাট কনস্ট্যান্ট ভেরিফিকেশন অফ দ্য ওল্ড কনসেপ্ট ইজ অলসো নিডেড। হ্যাঁ, তুমি নতুন কিছু পাচ্ছই, বাট তুমি যদি পুরোনোটা না স্টাডি করো, তাহলে চেঞ্জ কি আসতে বুঝবে কি করে? সেই তুমি কেন এত অচেনা হলে, এই যে সেই তুমি কেন এত অচেনা হলে, তাহলে ওই পুরোনো মালটাকে তুমি দেখেছিলে যে তুই কেমন ছিলিস, আমি দেখেছিলাম, তাই তো তুমি বুঝতে পারছো যে কোথায় অচেনাটা হয়ে গেল। তাহলে পুরোনো জিনিসটাকে যদি তুমি ঠিকভাবে স্টাডি না করো, নতুনটায় ওর কি কি পরিবর্তন হলো, এখন কতটা ডানা গজালো, তুমি বুঝবে কি করে? ব্যাপারটা কিন্তু একদমই তাই, যে পুরোনো জিনিসটাকেও কিন্তু তোমাকে একদম ভেরিফাই করতে হবে, ভালো করে পর্যবেক্ষণে রাখতে হবে, তবেই নতুন কি কি ডাইনামিজম আসছে, গতিশীলতা আসছে, পরিবর্তন আসছে, সেটা তোমার চোখে পড়বে। মানুষেরও কিন্তু এটা হয়। এবার আমি তোমাদেরকে না একটা প্রশ্ন করছি, মানে একদম বিন্দাস উত্তর দেবে। ধরো তোমরা কোনো একটি রিলেশনে গেছিলে, আজ থেকে 2, 3 বা 4 বছর আগে গেছিলে, একটা মানুষকে তোমরা একরকম ভাবে দেখেছিলে, আজ দেখছো যে সেই মানুষটা বদলে গেছে, এটা কি ন্যাচারাল নাকি আনন্যাচারাল? ন্যাচারাল। ভেরি গুড। তাহলে কেন আমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারি না? কারণ আমাদের মনের মধ্যে একটা পিকচার অলরেডি রয়েছে যে রিলেশনের এরকমই রুলস থাকা দরকার, বা মানে মানুষটাকে এরকমই হতে হবে। অ্যান্ড দ্যাটস রং। আমরা জানি লাইফ ইজ ডাইনামিক, সিচুয়েশন গুলো ডাইনামিক, তাই আমার মধ্যেও তো কতগুলো চেঞ্জ এসছে, সেগুলো তো আমরা নিজেরা বুঝতে পারি না, তাই সামনেরটা আমরা ভালো বুঝতে পারি। তাহলে সবসময় মাথায় রাখবে, চেঞ্জ ইজ ইনএভিটেবল, চেঞ্জ আমরা আটকাতে পারবো না। তুমি তাহলে যে মানুষটার সাথেই যাচ্ছ না কেন, মানে রিলেশনে, তুমি শুধু দেখছো যে হ্যাঁ এ যদি চেঞ্জ হয়ও, কতটা এক্সটেন্ট অব্দি চেঞ্জ হতে পারে, এমন তো চেঞ্জ হবে না যে একদিন আমাকে দেখে বলবে তুমি যেন কে ছিলে বোন, এরকমটা যেন না হয়। তো এটা মাথায় রেখো যে লাইফের যে আমরা চেঞ্জগুলো অবজার্ভ করছি, এক্সপেক্ট করছি, সেগুলো কিন্তু এখন সেই মলিকিউল বলো বা সেটা পদার্থ বলো, একটা ফেনোমেনা বলো, এখন কোন অবস্থায় রয়েছে সেটাকে দেখে আমাকে বুঝে নিতে হবে যে আগামী সময় এটা কোন লেভেলে যেতে পারে, সেই অনুযায়ী কিন্তু আমাদের তার সংস্পর্শে যাওয়া উচিত। এটা তোমরা রিসার্চের সময়ও মাথায় রেখো, এটা তোমরা
যখন রিলেশনে যাবে তখনও কিন্তু মাথায় রেখো যে আমরা একটা মানুষকে দেখে তার এক্সটেন্টটা বুঝে নিচ্ছি, যে আচ্ছা জানি আমি আজ থেকে 5 বছর পরে এর মধ্যেও কিছু চেঞ্জেস আসবে ম্যাচুরিটি আসবে, বাট কোন এক্সটেন্ট অবধি যাবে সেটা নেগেটিভ না তো, ব্যাস এইগুলো শুধু দেখে নিচ্ছ। বাট এটুকু মাথায় রেখো, চেঞ্জ ইজ ইনএভিটেবল, এটা কেউ আটকাতে পারবে না। ডাইনামিজম আমাদের সমাজে আছে, মানুষের মধ্যে আছে, ডাইনামিজম আসতে বাধ্য। ওকে, ভেরিফিকেশন ইজ নিডেড বিকজ অফ টু রিজন। এবার আমরা ভেরিফাই কেন করি, যে এই যে যেটা পুরনো ছিল সেটা আজও সত্যি আছে কিনা, পুরনো একটা রিসার্চ সেটা আজও আছে কিনা আমরা ভেরিফাই কেন করি, ঠিক আছে? এর মূলত কারণ দুটো। ফার্স্টলি, দেয়ার মে বি অ্যান ইমপ্রুভমেন্ট ইন দ্য টেকনিক অফ রিসার্চ and it is necessary to test the old concepts by this improved technique. হয়তো নতুন কিছু টেকনিক এসেছে, তুমি সেই সময় জারোয়া ট্রাইব যেটা আছে আন্দামানের, জারোয়াদের যেইভাবে স্টাডি করেছিলে, এখন হয়তো নতুন কিছু টেকনিক চলে এসছে। আমি ড্রোন পাঠিয়ে দিলাম, ওপরে নারকেল গাছের মাথায় দুটো ড্রোন বসিয়ে রেখে দিলাম, সেটাই স্টাডি করছে। এর আগে অনেক মানুষ চেষ্টা করেছিল ওদের কাছে যাওয়ার, সে যেই যেতে গেছে ওদেরকে জারোয়ারা ওদেরকে খুন করে দিয়েছে, সেন্টিনেলিস্টরা যারা আছে তারা ওকে মেরে দিয়েছে, লোকগুলোকে মেরে দিয়েছে। তো আমাকে তো স্টাডি করতে হবে। এবার কেন স্টাডি করছি? পুরোনো স্টাডিতে তুমি বুঝেছিলে যে এরা খুবই অসভ্য, বর্বর, এদের মধ্যে কোনো সামাজিকতা নেই, এটিসি। নতুন টেকনিক এসে গেছে, ধরো ড্রোন, আমি ড্রোনের এক্সাম্পল দিচ্ছি। ড্রোন তুমি গাছের উপর কোনোভাবে একটু বসিয়ে দিলে, ঠিক আছে, সেটাই এখন স্টাডি করছে। তুমি দেখলে যে না, তাদের মধ্যে যথেষ্ট নিয়মানুবর্তিতা আছে, তাদের মধ্যে যথেষ্ট পাংচুয়ালিটি বা কে কোন দায়িত্ব নেবে, ডিভিশনাল ফ্লেভার যথেষ্ট আছে। তাহলে নতুন কোনো টেকনিক আসলে কিন্তু আমরা ভেরিফাই করি, যে দেখি তো আগের টেকনিকে এটা ধরা পড়েছিল, নতুন টেকনিক দিয়ে একটু দেখি তো যে সেটাই আছে না নতুন কিছু। তাহলে নতুন যখন টেকনিক সামনে আসে তখন কিন্তু আমরা নতুন ভাবে রিসার্চ করি, মানে পুরোনো রিসার্চটা ভেরিফাই করি। সেকেন্ড রিজন কি একটা রিসার্চ ভেরিফাই করার? The phenomena under study might have undergone a change, and it may be required to trace the validity of old concepts in the changed circumstances. In social sciences, a lot of research is being carried on for both purposes and has resulted in the discovery of new facts. হয়তো একটা সামাজিক ঘটনা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, যেহেতু একটা পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তুমি জাপানকে স্টাডি করছো, আমি যদি খুব ভুল না হয়, এই হিরোশিমা নাগাসাকি কোথায় ছিল? জাপান। তুমি জাপানকে স্টাডি করছো বিফোর হিরোশিমা নাগাসাকি, আফটার হিরোশিমা নাগাসাকি। তার মানে হিরোশিমা নাগাসাকি থেকে মেনলি কি হয়েছিল, একটা চেঞ্জ এসেছিল, এবং সেই চেঞ্জ আসার ফলে তাদের যে ইন্টারন্যাশনাল রিলেশন, তাদের যে সম্পর্ক অন্যান্য দেশের সাথে কিভাবে বদলে যায়। তাহলে তুমি একটা স্পেসিফিক ফেনোমেনাকে আলোচনা করছো বা স্টাডি করছো বিফোর আ চেঞ্জ, আফটার আ চেঞ্জ। এই কারণে কিন্তু আমরা ভেরিফাই করি সবসময় যে এই ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার আগে কি অবস্থা ছিল, পরে কি অবস্থা ছিল। ভেরিফিকেশন ইজ ইম্পর্টেন্ট, ভেরিফিকেশন ছাড়া কিন্তু রিসার্চ চলে না। পুরনো যে ওল্ড কনসেপ্টটা আছে সেটা ভাঙার জন্য, নতুন টেকনিকটা কিভাবে এসেছে সেটা দেখার জন্য, কোনো চেঞ্জের মধ্যে দিয়ে গেছে সেটা দেখার জন্য আমরা ভেরিফাই করি। বলো, এতদিন কোনো সমস্যা, প্রশ্ন, বক্তব্য? না স্যার। ওকে, সোশ্যাল রিসার্চ ট্রাইজ টু এস্টাবলিশ কজাল কানেকশন। এই কজাল মানেটা আগের দিন বলেছিলাম, কজ অ্যান্ড ইফেক্ট। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সবসময় মাথায় রাখবো। সোসাইটিতে এমনি কিছু হয় না, ওটা তুই কেন বলি, এমনি বলে কিছু হয় না। আমরা মানুষ, আমরা বুদ্ধিমান প্রাণী, আমরা এমনি কিছু করি না। হ্যাঁ, মানে এমনি কিছু করি না বললে খুব ভুল কথা হবে, খুব জেনারেলাইজড একটা কথা হয়ে যাচ্ছে। এমনি কি কিছুই করি না, করি। অনেক সময় আমরা করার পেছনে আমরা কিছু অভিসন্ধি থাকে না, যেটাকে আমরা বলি মোটিভ ছাড়াও আমরা কাজ করি, কিন্তু অন্যের সামনের মানুষটাকে আমরা বোঝাতে পারি না যে বিশ্বাস কর আমি কোনো রকম অভিসন্ধি ছাড়াই এই কাজটা করেছি। তো আমি যদি বলি যে মানুষ মোটিভ ছাড়া কিছু করে না, এটা খুবই জেনারেলাইজ একটা জিনিস হয়ে যাচ্ছে। তো আমি এরকম একটা জেনারেলাইজ উক্তি করব না। মানুষ মোটিভ ছাড়াও অনেক কিছু করে, অজান্তে করে, বোকামি করে। বাট আমরা রিসার্চে সবসময় একটা কজ অ্যান্ড এফেক্ট দেখার চেষ্টা করি, যে কি হয়েছে কেন হয়েছে তার একটা প্রভাব। ওকে, social research try to establish causal connection between various human activities. It is really very interesting to note whether various complex human activities are being performed only at random without any sequence, law or system behind them. বলছে এইটা খুব মানে মজার জিনিস এটা দেখা, যে এত মানুষ এত কিছু করছে, সেগুলো কি সে এমনিই করছে,
আর সেই করার পেছনে কি তাদের সত্যি কোনো কারণ থাকে না? আর তারা যা করছে তার কি কোনো প্রভাব থাকে না সমাজের উপর? এটা দেখা কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং জিনিস। At the first causal look at varied human behavior, attitudes, moods, and temperaments, the presence of any system may appear to be an impossibility. But a close and patient study of different cases, their scientific analysis and comparison and logical interpretation is bound to disclose the truth that most of them are not merely haphazard as they appeared, but motivated by definite rules, perfect system, and universal laws. খুব ইম্পর্টেন্ট একটা লাইন, আমি তোমাদেরকে মানেটা বুঝিয়ে দিচ্ছি। আমরা তোমাকে আমি 100টা মানুষ দিয়ে বললাম স্টাডি করো, তুমি বলবে আরে বাবা পাগল নাকি, 100টা মানুষকে আমি স্টাডি করবো কি করে? যে কেউ যা খুশি করছে, আমি 100টা মানুষকে স্টাডি করতে গেলে পাগল হয়ে যাব। বলছে না, বিষয়টা এতটা কঠিন নয়। তোমরা তোমাদের শৈশবে চলে যাও, শৈশবে গিয়ে মনে করো তোমরা কি কি করতে। তোমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি মনে করো একটা সুইচকে মাঝখানে রাখার চেষ্টা করতে, যে না সুইচটা আপও হবে না ডাউনও হবে না, মানে অনও হবে না অফ হবে না, পুরো মাঝামাঝি রেখে দেবো। করেছি আমরা। ফ্রিজের দরজাটা খুলে আস্তে আস্তে বন্ধ করে দেখার চেষ্টা করেছি আলোটা ঠিক কখন নেবে, কিভাবে নেবে, করেছি। এরকম আমরা বিভিন্ন জিনিস করেছি। মশা মেরে তার হাত পা ছিঁড়ছি, বা হচ্ছে যেই জায়গাটায় মশা কামড়েছে সেই জায়গাটায় আবার নানা রকম আলপনা বানাচ্ছি পেন দিয়ে। আমরা কোনো একটা ছবি পেয়ে তার গোফ আঁকছি। এরকম আমরা অসংখ্য জিনিস করেছি। মজার বিষয় হচ্ছে রিতমকে অরাত্রিকা শিখিয়ে দেয়নি, অরাত্রিকাকে প্রিয়স্মিতা শিখিয়ে দেয়নি, কিন্তু সবাই নিজের শৈশবে এই কাজগুলো করেছে। এবার তুমি যদি বলো যে স্যার কেউ আমাদের শিখিয়ে দেয়নি, তাহলে আমরা একা একা নিজেরা মিলে নিজেদের ইচ্ছাতেই এই কাজগুলো কিভাবে করেছিলাম। কেউ হয়তো বসে আছে হাওড়া, কেউ হয়তো বসে আছে মানে কলকাতা, কেউ হয়তো অন্য জায়গা, তাহলে সবাই আলাদা আলাদা জায়গায় রয়েছে, তাও এই একই কাজগুলো করেছিলে। তার কারণ আমাদের সাইকোলজি বলে আমাদের সাইকোলজিক্যাল বিহেভিয়ার গুলো অফ হিউম্যান, সাইকোলজিক্যাল হিউম্যান বিহেভিয়ার গুলো না সেম। তাই আমাদের যে সামাজিক বিহেভিয়ার গুলো সেগুলো তো সাইকোলজি থেকেই আসে। সেই কারণে সেগুলো স্টাডি করা খুব দুষ্কর, মানে খুব মানে কি বলবো কমপ্লিকেটেড কিছু না। এটাই বলছে যে আসলে হ্যাফাজার্ড ভাবে কিছু হয় না, মানুষ যা করে সেগুলো কতগুলো সেট অফ রুলের মধ্যেই পড়ে। তাই তোমাকে যদি 100 জন দিয়ে দেওয়া হয়, তুমি প্রথমেই ভাগ করে নেবে যে কোন কোন মানুষ সেম টাইপ অফ বিহেভিয়ার করছে, তখন তোমার আর কিছুই হ্যাফাজার্ড লাগবে না। তুমি দেখতে পারবে স্পষ্ট যে এরা এই গ্রুপে বিলং করছে, ওরা ওই গ্রুপে বিলং করছে, ওরা সেই গ্রুপে বিলং করছে। কারণ মানুষের যে বিহেভিয়ার সেগুলো কিন্তু আলটিমেটলি এক। মানুষ মনে করে আমি আলাদা কিছু করছি, আসলে সে মনে করে মানুষ আলাদা করে কিচ্ছু করে না। মানুষ যখন প্রথম প্রেমে পড়ে তখন সব মানুষ একই ধরনের বিহেভ করে। মানুষ যখন প্রেমে পড়েছে অনেক দিন হয়ে যায় তখন সে একই রকমের বিহেভ করে। মানুষ যখন এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার বা এক্সট্রা রিলেশনে যায় তখন মানে যে বিহেভটা করে সবাই একই ধরনের বিহেভ করে। তারা মানে অনেকে নিজেকে চালাক মনে করে বলে তারা একটু অন্য ধরনের বিহেভ করার চেষ্টা করে, বাট সেটাও কিন্তু ওই বিহেভিয়ারাল প্যাটার্ন দিয়ে ধরে ফেলা যায় যে তুমি একটু ওভার অ্যাক্টিং করছো। আমার মনে পড়ছে একটা সিনেমা দেখেছিলাম, মেবি নো এন্ট্রি ছিল। লারা দত্তা বলছে যে আমার স্বামী না আমাকে খুব ভালোবাসছে। তো সামনে মেয়েটি বলছে যে হ্যাঁ তো আনন্দ পাওয়ার জিনিস। বলছে যে না, স্বামী যদি বেশি ভালোবাসে তার মানে কনফার্ম যে তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে। কারণ বিয়ের পরে একটা সময়ের পরে জিনিসটা ডাল ভাতের মতো হয়ে যায়। তো সেক্ষেত্রে স্বামী এত ভালোবাসছে তার মানে বাইরে একটা তার রিলেশন রয়েছে, সেটা যাতে সে ধরা না পড়ে সেই কারণে আমাকে এত ভালোবাসছে। এইগুলো কিন্তু মানুষের সব বিহেভিয়ারাল প্যাটার্নের মধ্যে পড়ে এবং সেগুলো ধরাও খুব সোজা। আমরা কিন্তু এই সোশ্যাল রিসার্চে আলটিমেটলি এই পুরো বিষয়টাই ধরার চেষ্টা করি। বলো এত অব্দি কারো কোনো প্রশ্ন, বক্তব্য, সমস্যা? না স্যার। Okay. The main purpose of social research is therefore to discover these laws so that they may be used in the guided growth of human society. তাহলে আমাদের মূল উদ্দেশ্য হবে ল বানানো, এমন ল বানাবো যেখানে অ্যাপ্লাই করে দেবো সেখানেই একদম সব উত্তর পেয়ে যাব। এটা কেন হয়, ওটা কেন হয়, তাহলে একটা সোশ্যাল ফেনোমেনা আমি দেখবো, আমি আমার লটা অ্যাপ্লাই করে দেবো, সেই ল থেকেই আমি কতগুলো ওই কজ এফেক্ট কেন হয়েছিল কি প্রভাব সব বেরিয়ে যাবো। যেমন হচ্ছে আমাদের নিউটনের সূত্র তো ন্যাচারাল ল এর মধ্যে পড়ছে। হ্যাঁ, নিউটনের গতিসূত্র ন্যাচারাল ল এর মধ্যে পড়ছে ঠিকই, কিন্তু দেখো তুমি যেখানে অ্যাকশন দাও তার রিঅ্যাকশন পাবে। ঠিক আছে, যে কোনো চাপ তাপ উষ্ণতায় ওই ছাতার মাথা যা যা তার ল আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, সব জিনিসগুলোর একটাই সুবিধা, তুমি জেনারেলাইজ করতে পারো, যে কোনো জায়গায় চলে যাও এটা অ্যাপ্লাই করো মিলে যাবে। সোশিওলজিও এই একটা জেনারেল ল বানাবার চেষ্টা করে চলেছে, যদিও সেটা ফুল অর্থে সম্ভব হয় না। যে
একই ল তোমার যেটা লন্ডনের জন্য অ্যাপ্লিকেবল সেটা কলকাতার জন্য অ্যাপ্লিকেবল নাই হতে পারে। অবশ্য লন্ডন আর কলকাতা নাকি এখন এক হয়ে গেছে, সেটা আলাদা বিষয়। বাট আসলে সম্ভব হয় না, আসলে সম্ভব হয় না একটা লকেই সব জায়গায় জেনারেল ওয়েতে অ্যাপ্লাই করা। ওকে,